মাঠের মধ্যে কোনো ফায়ার ক্র্যাকার যদি ইস্টবেঙ্গল সমর্থকরা ক্যারি করে, তাহলে কিন্তু মানে বিশাল বড় একটা সমস্যা হয়ে যেতে পারে। ক্লাবের ওপরে কিন্তু শাস্তির খাড়াও নেমে আসতে পারে। তাই ক্লাব থেকে আবেদন করা হয়েছে মূলত যে আপনারা আসুন, ব্যানার ফেস্টুন নিয়ে আসুন, আইএসএল এর নিয়ম অনুযায়ী আপনাদের আসতে হবে, এবং এই বিশাল সুবিশাল যে ফায়ার ক্র্যাকার্স ডিসপ্লে হয় দল জেতার পরে, এইটা মনে করা হয়েছে যে এটা সিকিউরিটি থ্রেট হতে পারে। কিন্তু ইস্টবেঙ্গল মাঠে কিন্তু এইটা অনেকবার হয়েছে সমর্থকদের তরফ থেকে। যুবভারতী ক্রীড়াঙ্গনের থেকে ইস্টবেঙ্গল মাঠ কিন্তু বেশি ভালো লাগবে, সেখানে কিন্তু হয়েছে। যদিও যুবভারতী ক্রীড়াঙ্গনে এই জিনিসটা কিন্তু এআইএফএফ করতে চাইছে না। এটা খুব স্বাভাবিক বিষয়, যদি কোনো বড় দুর্ঘটনা ঘটে থাকে এআইএফএফ এর তো দায় নিয়ে নিতে হবে। তো এই জন্যই এটাকে তারা বন্ধ করতে চাইছে। এটা আমি জানি অনেক সমর্থকদের কষ্ট হয়েছে, তারা দল যখন ভালো খেলছে জিতছে সেই জায়গায় দাঁড়িয়ে, কিন্তু কিছু করার নেই। আমাদের একটাই মোটো, আমরা মাঠে যাব সুশৃঙ্খল ভাবে, আমরা ক্লাবের সাফল্যকে তুলে ধরার চেষ্টা করব, আমরা চিয়ার করব এবং সুশৃঙ্খলভাবে ফিরে আসবো। কোনো ফায়ার ক্র্যাকার বাজি এগুলোর মধ্যে আমরা যাব না। এটা আমার মনে হয় যে আমরা এটা খুব ভালোভাবে করতে পারি রেসপন্সিবল সিটিজেন হিসেবে আমরা এটা করতে পারি। তো আমার সবার কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা মাঠে যান, ম্যাচ উপভোগ করুন, আইএসএল এর নিয়মাবলী মেনে এনজয় করুন, চান্ট করুন। কারণ কি, কণ্ঠস্বর, শব্দ ব্রহ্ম এর কোনো কিন্তু ব্যারিয়ার নেই, বাধা নেই। আপনি যত জোরে খুশি চিৎকার করতে পারেন, গলা ধরে যাবে তাও চিৎকার করতে পারেন, আপনার টিমকে সাপোর্ট করতে পারেন আপনি। ফুটবল মাঠে এটা কোনো বাধা নেই। অযথা ফায়ার ক্র্যাকার্স জমিয়ে রাখা বাজি এগুলো ব্যবহার করে বিপদ বাড়িয়ে লাভ নেই। আমার মনে হয় যে আমরা মাঠে খুব সুন্দর বিভিন্ন ধরনের কি বলে টিফোস ডিসপ্লে হয় ইস্টবেঙ্গল মাঠে। ইস্টবেঙ্গলই কারিগর প্রথম, তারাই করেছে প্রথম। তো এগুলো অনেক বেশি এনজয়েবল আতশবাজির থেকে। পারফরমেন্সটা তো আমাদের আতশবাজির মতোই হচ্ছে, এটাই হতে হবে। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, আমি এটা জানতে পারলাম ক্লাবের এক্সিকিউটিভ কমিটির মিটিং ছিল। না, হ্যাঁ, তো তারপরেও মানে বিভিন্ন রকমের ইন্টারনাল মিটিং এ ইস্টবেঙ্গল ক্লাবের যেটা উঠে এসছে যে আমরা যখন খেলা দেখতে যাচ্ছি, তখন মাঠে কিছু বেসিক অ্যামিনিটিস থাকা দরকার। বেসিক অ্যামিনিটিস যেমন মাঠে খাবার জল, বা সব থেকে বড় কথা যে সিটস গুলোতে আমরা বসছি পরিষ্কার পরিচ্ছন্ন, অ্যাটলিস্ট ক্লিন টয়লেট, এইসব বিষয়গুলো। তো এইগুলো যদি ঠিকঠাক থাকে, তো ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে রাজ্য সরকারকে তো অনুরোধ করা হয়েছে। এবং সব থেকে আপনারা জানেন যে আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের সর্বময় কর্তা, আমরা সকলেই তাকে ভালোবাসি, জিতুদা দেবব্রত সরকার, উনি একটা উদ্যোগ নিয়েছিলেন এবং আমাদের ইনভেস্টর তারাও ছিলেন। তো সব মিলিয়ে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু নিখরচায় যুবভারতী ক্রীড়াঙ্গন ব্যবহার করছে। শুধু ইস্টবেঙ্গল ক্লাব না, আমাদের কলকাতা থেকে মোহন স্পোর্টিং ক্লাব এবং মোহনবাগান সুপার জায়ান্ট, তারাও কিন্তু এই সুবিধা তারা পাচ্ছে। তো এইটা একটা ভালো ব্যাপার, এটা ক্লাব সামনে এনেছে। এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি যে অনেকদিন পর যখন আইএসএল শুরু হচ্ছে, ছোট আইএসএল, সুতরাং এই জিনিসগুলো কিন্তু সামনে আরো চলে আসবে এবং এটা খুবই ভালো ব্যাপার। তো প্রথম কথা যেটা বললাম, বাজি আমরা ফাটাবো না, কোনো কারো বিপদ আমরা ডেকে আনবো না। দ্বিতীয় কথা, আমাদের ক্লাব থেকে ইতিমধ্যেই মাঠের কিছু বেসিক কমিউনিটিস, পানীয় জল, টয়লেট, এসব বিষয় বলা হয়েছে। রাজ্য সরকার দেখবেন সেই জিনিসগুলো, তো খুব ভালো ব্যাপার। থার্ড যে বিষয়টা, সেটা হচ্ছে যে আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে যে এবার খেলার মাঠে, সেটা হচ্ছে সাউল ক্রেসপো। একে দিয়ে আমরা আজকে আলোচনা শুরু করতে চাইছি। সাউল ক্রেসপো এবছরের ক্যাপ্টেন। সাউল ক্রেসপো, আমি দেখলাম সংবাদ মাধ্যমে অভিযোগ করেছে যে তার ফিটনেসের ব্যাপারে এবং ইস্টবেঙ্গল ক্লাবের ড্রেসিং রুমের পরিস্থিতি ব্যাখ্যা করে, তার ফিটনেসের ব্যাপারে এবং ইস্টবেঙ্গল ক্লাবের ড্রেসিং রুমের পরিস্থিতি ব্যাখ্যা করে অনেক ফেক ভিডিওস, সোশ্যাল মিডিয়া পোস্ট এবং কিছু নামি খবরের কাগজেও ভুলভাল খবর বেরিয়েছে। মূলত টুইটার, ফেসবুক, ইউটিউবে যেসব আপনারা জানেন বিভিন্ন ভুইফোর চ্যানেলস এগুলো হয়েছে, তারা যা খুশি তাই বলে, যার মধ্যে কোনো রকম কোনো কিছু থাকে না। একটা বললেই হলো, 5টা লোক দেখলেই হলো, ব্যাস, আর কিছু নেই। তো এরকম হয়তো কিছু ইনফরমেশন এসছে, তো সেটার ব্যাপারে সাউল ক্রেসপো রিয়াক্ট করেছে, আমি দেখলাম, সেটাও খবরের কাগজ, সেটাও আমি সংবাদে সোশ্যাল মিডিয়াতেই দেখলাম। তো যাই হোক, এটা উচিত নয়। আমার মনে হয় যে টিম খুব ভালো খেলছে, ড্রেসিং রুমে একটা ঝামেলা পাকানোর উদ্দেশ্যে কেউ যদি কিছু করে থাকে, সেটা একদমই উচিত নয়। এটা ঠিক যে সাউল ক্রেসপো কিন্তু
কালকের ম্যাচে খেলতে পারবে কি পারবে না সেটা সন্দেহ আছে, সেটা এখন কোচের নিয়ন্ত্রণে, সম্পূর্ণরূপে কোচের নিয়ন্ত্রণে। আমরা আজকে সকালে আমাদের চ্যানেলে কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, সেখানে আমরা কিন্তু সাউল ক্রেসপোর জায়গায় অ্যান্টন সোবারকে আমরা রেখেছিলাম। বাকি প্লেইং 11 মোটামুটি একই। নন্দকুমারের জায়গাতে আমি এডমিনকে শুরু থেকে খেলানোর পক্ষপাতী ছিলাম, এবং নন্দকুমারের জায়গায় যেহেতু অ্যান্টন এসে গিয়েছে, সুতরাং আমাদের প্লেইং 11টা ইজ ডিসলাইক, যেটা আমার মনে হয়েছে, এটা নিয়ে আমরা আলোচনা করবো। গোলে প্রফসুকন সিং গিল, যাকে ইদানিং বিশেষ কিছু করতে হচ্ছে না, কিন্তু একটা গোল খেতে হয়েছে আগের দিন। জিকসন সিং এবং আনোয়ার আলী, জয় গুপ্তা, এবং উইথ অল প্রবিলিটি মোহাম্মদ রাকিব আবার ফিরছে প্লেইং 11। ওকে, মাঝমাঠ বাসিম রশিদ, সাউল না খেললে অনেকেই বলছেন যে উনি ক্যাপ্টেন। এছাড়া অ্যান্টন সোবাক এবং মিগুয়েল, এছাড়া বিপিন সিং এবং এডমুন্ড লালরেন্ডিকা, এবং মাথার উপরে ইউসুফ এজিজারি। এইটা মোটামুটি আমার মনে হয় একটা প্লেইং 11। কিন্তু কেন এটা শুরু থেকে আমার একটা জিনিস মনে হচ্ছে, অস্কারের না লুকোনো তাস থাকে। আমি আজকে খবর পেলাম মহেশ ইজ ফিট টু প্লে কালকের ম্যাচ থেকে। অস্কার কি মহেশকে নামিয়ে একটা চমক দেবে সেকেন্ড হাফে? হতে পারে। আমি খবর পেলাম মহেশ ইজ ফিট টু প্লে, হয়তো অস্কার এরকম ভাবে বলেছি, কিন্তু অস্কার নিশ্চয়ই তার বিপক্ষের কোচকে তার সমস্ত তাস দেখাতে চাইবে না। আমি এটাও খবর পেলাম যে অ্যান্টন সোবার্গ ইজ ফুললি রেডি, তার ফিটনেস খুব ভালো জায়গায় আছে। দেখা যাচ্ছে এটা কালে কি হয়। মিগুয়েলের ঘাড়ের ব্যথা নিয়ে অনেক গল্প হয়েছে, অস্কার বলে দিয়েছে মিগুয়েল রেডি এবং কালকে খেলবে। তো সব মিলিয়ে এই জায়গায় আছে, ফ্রেশ চ্যালেঞ্জ, নিউ চ্যালেঞ্জ। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আইএসএল এ ইস্ট বেঙ্গল কিন্তু খুব শক্ত একটি প্রতিদ্বন্দ্বীর সম্মুখীন হতে যাচ্ছে কালকে। কারণ এমন একটা টিম, যে টিমটা সেকেন্ড স্ট্রাইকার হিসেবে যে প্লেয়ারটা খেলছে, মেসি বাউলি, লাস্ট ইয়ার ওরা আমার শেষের দিকে খেলে গেছে। ধন্যবাদ দাদা অগ্নিশ কুমার দা, শৈবালদার খবর দিন, অনেকদিন দেখি না। আমি মাচা কিন্তু আপনাদের প্রোগ্রামের ভক্ত। আচ্ছা, থ্যাংক ইউ। লোটা মাচার বিষয়টা নয়, এটা আমাদের প্রোগ্রামটা কিন্তু সকলেই দেখেন, আপনাদের জন্য আমরা আছি। শৈবালদা একটু অসুস্থ, চোখের অপারেশন হয়েছে। শৈবালদাকে আপনারা আগামী মাস থেকে দেখতে পাবেন, এখন শৈবালদা একটু স্ক্রিন টাইম কম হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ দাদা অগ্নিশ কুমার, অগ্নিশ কর্মকার বাবু, থ্যাংক ইউ, কৃতজ্ঞতা। আচ্ছা, যেটা আমি বলছিলাম, আচ্ছা এখানে না আমি বলছি, অনেকে অনেক ব্যক্তির সম্পর্কে অভিযোগ জানাচ্ছেন, অনেক চ্যানেলের সম্পর্কে, কাইন্ডলি করবেন না, এটা আমাদের মানে কালচার নয়। যে কাউকে বা কোনো সংস্থাকে পার্সোনাল অ্যাটাক করা আমাদের কালচার নয়। দুবাই থেকে কি করে খেলা দেখবেন? আমার মনে হয় আপনি ওয়ান ফুটবল অ্যাপে একবার একটু ট্রাই করে দেখতে পারেন। আমাদের যারা আছে ওভারসিজ, তারা কিন্তু ওয়ান ফুটবল অ্যাপ ইউজ করছে যত শুনলাম। ঠিক আছে, হরিদেব বিশ্বাস বাবু বলছেন দুবাই থেকে। তো যাই হোক, আমার বক্তব্য হচ্ছে এটা, যে অস্কার কালকে কিন্তু একটা চমকের জায়গাতে আসবে, যেটা আমার ধারণা। আমি বিজয়দার থেকে কমেন্টটা নেবো। কারণ কি, মহেশ ফিট টু প্লে, মিগুয়েল আজকে অস্কার নিজেই বলে দিয়েছে যে মিগুয়েল রেডি আছে, মিগুয়েল নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই চমকটা কিভাবে হবে সেটা দেখার। অস্কার কি আপার হাফে আক্রমণ ভাগে অ্যান্টন এবং ইউসুফ এজিজারকে একসঙ্গে খেলাবে, নাকি ইউসুফ অ্যান্টনকে অ্যাটাকিং মিডফিল্ডার রূপেই রাখবে? যেহেতু সাউল কালকে খেলার সম্ভাবনা কম, সুতরাং অ্যান্টনকে আমি মিডফিল্ডেই দেখছি। বাকি এরকম হবে যে মহেশের একটা সারপ্রাইজ এন্ট্রি হবে। কি হতে যাচ্ছে এটা নিয়ে আমরা একটু আজকে আলোচনা করি। আলোচনাটা আশা করি চিত্তাকর্ষক হবে। বিয়দা, ওভার টু বিয়দা। জয় ইস্ট বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল। বিষয়টা হচ্ছে দেবদা, আমাদের কালকে তৃতীয় ম্যাচ হতে যাচ্ছে। প্রথম যে দুটো ম্যাচ আমরা খেলেছি, সেই দুটো ম্যাচে কিন্তু আমাদের যে টিমের উপরে অপোনেন্টের যে থ্রাস্টটা থাকে, সেই থ্রাস্টটা কিন্তু সেভাবে আসেনি। কালকে কিন্তু সেই থ্রাস্টটা আসতে চলেছে। সেটা হচ্ছে জামশেদপুর টিমটাতে কিন্তু বেশ কিছু প্রাক্তন ইস্ট বেঙ্গলের প্লেয়ার রয়েছে, যেমন তালাল রয়েছে, মার্ক জোথান পুইয়া রয়েছে, সেরকম মেসি বাউলিও রয়েছে। তো স্বাভাবিকভাবেই কালকে একটা চিত্তাকর্ষক ম্যাচ হয়তো আমরা উপহার পেতে চলেছি। এবার তুমি যে প্রশ্নটা আমাকে করলে যে অ্যান্টন না মহেশ, তো আমার ধারণা মহেশকে হয়তো আমরা শুরু থেকে কালকে নাও দেখতে পারি। মহেশ যদিও শুনতে পাচ্ছি মহেশ রেডি ফর ফিট, মানে খেলার জন্য রেডিও, কিন্তু অস্কারের যে খেলানোর পদ্ধতিটা,
সেখানে সে কিন্তু শুরু থেকেই একটা চাপ অপোনেন্টের উপর দেয়। সেই চাপটা দেওয়ার জন্য কিন্তু কালকে আমার মনে হয় অ্যান্টনকে ব্যবহার করবে শুরু থেকেই, এবং অ্যান্টনের পজিশনটা সম্ভবত হতে যাবে স্ট্রাইকার এবং মিডফিল্ডের মাঝখানে একজন লিঙ্কম্যান হিসাবে। যে কিন্তু মিগুয়েল এবং রশিদের সঙ্গে ইউসুফ এবং বিপিন বা রাইট সাইডে যদি এডমুন্ড খেলে তাদের একটা লিঙ্কম্যান হিসাবেও কাজ করবে। কারণ মিগুয়েলকে যদি ফ্রি ফ্লোয়িং ফুটবলটা খেলতে দিতে হয় তাহলে অ্যান্টনের ভূমিকাটা অনেকটা গুরুত্বপূর্ণ হবে। তো সেইজন্য আমার মনে হয় কালকে মহেশের জায়গায় আমরা শুরু থেকে অ্যান্টনকেই দেখবো। মহেশকে হয়তো আমরা সাবস্টিটিউট বা চেঞ্জ হিসাবে দেখতে পারবো। কারণ সদ্য একটা চোট পেয়ে উঠে এসছে, যদিও সে খেলার জন্য তৈরি, রেডি ফর ফিট টু প্লে, কিন্তু তাহলেও সে আমার মনে হয় না কালকে শুরু থেকেই মহেশকে ব্যবহার করবে। কারণ অস্কার কিন্তু সাংবাদিক সম্মেলনে বলেছে যে আ ৪ বিদেশী খেলবে কালকে। ৪ বিদেশীর মধ্যে কেভিন অফ, সাউল ক্রেসপোর খেলার সম্ভাবনা খুবই কম। তাহলে রইল বাকি ৪ বিদেশীর মধ্যে রশিদ, মিগুয়েল, অ্যান্টন এবং ইউসুফ। এবং ইউসুফকে কালকে যদি অভিষেকটা হয়, একজন নতুন প্লেয়ার, তুমি যেটা বলছিলে অস্কারের চমক, হয়তো অ্যান্টনের কালকে মাঠে নামাটাই অস্কারের চমক হতে যাচ্ছে। কারণ অ্যান্টনের খেলাটা এখনো কেউ দেখেনি। অ্যান্টন কি ধরনের মানে ফুটবলটা খেলবে সেটা দেখার জন্য আমরাও মুখিয়ে আছি। যেখানে অপোনেন্টের কাছে একজন আননোন প্লেয়ার যখন আসবে, এবং YouTube এ যেটুকু বা সোশ্যাল মিডিয়াতে যেটুকু ওর খেলা আমরা দেখতে পেয়েছি তাতে ও কিন্তু যথেষ্ট স্কিলফুল এবং গতিশীল প্লেয়ার। যেটা অস্কারের যে পছন্দের ফরমেশন এবং অস্কারের যে খেলানোর ধরন সেটার সঙ্গে মানানসই। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে শুরু থেকে আমরা অ্যান্টনকে দেখব। পরবর্তীকালে চেঞ্জে হয়তো আমরা মহেশকে দেখতে পারব। দেওয়া না, কিন্তু কিন্তু থ্যাংক ইউ দাদা, খুব ভালো বলেছেন ছোটর মধ্যে। কিন্তু অ্যান্টনের পজিশনটা কি হবে বলে আপনার মনে হচ্ছে? রাইট উইঙ্গার বা লেফট উইঙ্গার, নাকি সেকেন্ড স্ট্রাইকার, নাকি অ্যাটাকিং মিডফিল্ডার, নাকি লিঙ্কম্যানের কাজ যেটা সাউল বেসিক্যালি বাসিম, রশিদ টু মিগুয়েল, মাঝখানে যে লিঙ্কম্যানের কাজটা যেটা সাউল করতো, অ্যান্টন সেই কাজটা করবে বলে আপনার মনে হয়? দেখো, তুমি যদি ফরমেশনটা দেখো তাহলে দেখবে কালকে যখন খেলা শুরু হবে আমার ধারণা দেখবে যে একটু পিছন থেকে রশিদ শুরু করবে ৪ ডিফেন্ডারের সামনে। তুমি ডান দিকের যে মিডফিল্ড পজিশন সেখান থেকে তুমি মিগুয়েলকে দেখতে পারবে। বাঁ দিকের যে উইঙ্গার থাকবে সেইখানে তুমি বিপিনকে তুমি দেখতে পারবে। আর এই যে মাঝের যে জায়গাটা, আর সামনে তুমি দেখতে পারবে ইউসুফকে, এবং ডান দিকে তুমি এডমুন্ড বা নন্দ কেউ একজনকে দেখতে পাবে। তবে এডমুন্ডেরই খেলার সম্ভাবনা বেশি। এই যে ৩ নম্বর, যে এই যে ৩ জনের লাইনটা ধরো বিপিন, ইউসুফ আর এডমুন্ড, এই যে লাইনটা, আর নিচে তুমি মিগুয়েল আর রশিদকে দেখতে পারবে। এদের মাঝে একটা লিঙ্কম্যান হিসাবে কাজ করবে, যে কিন্তু একটু বাঁ দিক ঘেঁষে খেলতে চাইবে। কারণ মিগুয়েল কিন্তু একটু ডান দিক ঘেঁষে খেলবে। মিগুয়েল ডান দিক ঘেঁষে খেলতে স্বচ্ছন্দ, এবং মিগুয়েল, রশিদ এবং এডমুন্ড, বা মিগুয়েল, এডমুন্ড এবং ইউসুফের মধ্যে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়, অস্কার কখনোই এই ট্রায়াঙ্গেলটা ভাঙতে চাইবে না। এটা যদি রাইট সাইড দিয়ে অপারেট হয়, তাহলে লেফট সাইড দিয়ে কিন্তু আমাদের অপারেট হবে বিপিন, অ্যান্টন এবং রশিদের বা জয়গুপ্তার একটা ওভারল্যাপ দেখে তুমি এই ট্রায়াঙ্গেলটা বা এই ধরনের একটা মুভমেন্ট তুমি দেখতে পাবে, যেখান থেকে অ্যান্টনকে তুমি দেখবে যে হয়তো ভেতর দিকে কাট করে ঢুকে আসবে। কারণ অ্যান্টনের একটা সহজাত যে জিনিসটা আছে সেটা হচ্ছে ও কিন্তু অসম্ভব ভালো ডিফেন্স ছেড়া থ্রু বাড়াতে পারে, এবং যেহেতু লেফট ফুটেড প্লেয়ার, মিগুয়েলও লেফট ফুটেড প্লেয়ার, দুটো লেফট ফুটেড প্লেয়ার যখন একসঙ্গে খেলবে তখন কিন্তু মিগুয়েল যেহেতু টিমের সঙ্গে সেট, এবং আমরা লাস্ট দুটো ম্যাচে মিগুয়েলকে কিন্তু একটা ফ্রি ফ্লোয়িং ফুটবল এবং যেটা রাইট সাইড দিয়ে আমরা ওকে খেলতে দেখেছি। ডান দিক থেকে ওকে খেলতে দেখেছি। যেই ট্রায়াঙ্গেলটার কথা আমি বলছি, যে তোমার মিগুয়েল, এডমুন্ড এবং ইউসুফের যে ত্রিভুজটা তৈরি হয়েছে এইটা। সেক্ষেত্রে অ্যান্টনকে যখন বাদিক থেকে খেলাবে সেখান থেকে ওর কিন্তু বিষাক্ত কিছু ক্রস আসবে, এবং অ্যান্টনের একটা সহজাত দক্ষতা আছে, ও কিন্তু বক্সের মধ্যে ঢুকে গোল করার একটা সহজাত দক্ষতা ওর মধ্যে আছে, এবং ওর যেহেতু মাথাটা ভীষণ শার্প, ওর কিন্তু মানে হেডেও ভীষণ পারদর্শী। তো সেক্ষেত্রে আমার মনে হয় তুমি অ্যান্টনকে তুমি এই দুজনের মাঝের পজিশনটায় দেখতে পারবে। একজন লিঙ্কম্যান হিসাবেই তুমি অ্যান্টনকে দেখতে পারবে, এবং এই পজিশনটাতে অ্যাটাকিং থ্রাস্টটা আরো বাড়বে, এটা আমার ধারণা। ওকে, 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 ওকে। আচ্ছা, পার্থদা কোয়েশ্চেন করেছেন, পার্থ, এই যে পার্থদা, পার্থ সাহা। হ্যাঁ, উনি বলছেন রেফারি কেমন খেলাচ্ছে এখন, রেফারি গুলো কেমন বদলে গেল না, বলবেন বলবেন এক সময়? পার্থবাবু, আপনি ঠিকই বলেছেন, কিন্তু রেফারিং নিয়ে পার্থদা আমি এখন কোনো মন্তব্য করবো না, বুঝলেন তো? আপনি তো অনেক জানেন, আপনি তো অনেক পুরো সাবস্ক্রাইবার আমাদের, পার্থদা। তো আমরা রেফারিং নিয়ে অনেক কথা বলেছি, এখন আমরা কোনো কথা বলবো না। মাত্র তো 13টা ম্যাচ বাকি, এখন 11টা, দুটো হয়ে গেছে। মে মাসের এই লিগ শেষ, মে মাসের শেষেই এই লিগ শেষ। রেফারিং নিয়ে কথা তারপরে হবে। সুতরাং এত তাড়াতাড়ি এটা নিয়ে কোনো মন্তব্য আমরা এখন করতে যাবো না। এনিওয়েজ, আমি গাঙ্গুলি দা যাচ্ছি। গাঙ্গুলি দা, আমরা যেটা আলোচনা করছি, ভুইয়াদা যেটা সূচনা করলো, সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গলের প্লেইং 11 থেকে সাউল নেই। মহেশের সারপ্রাইজ এন্ট্রি হবে কি হবে না বলা যাচ্ছে না, কারণ কি মহেশ কিন্তু কোচের হাতে তুরপের তাস হতে পারে। কোচ আর হয়তো মহেশের ব্যাপারটা নিয়ে খুব আলোচনা করেনি, মিগুয়েলের ব্যাপারটা নিয়ে যতটা আলোচনা করেছে তুই শুনেছো। কিন্তু কি পরিকল্পনা হতে যাচ্ছে বলে তোমার মনে হয়? কোচকে জিজ্ঞেস করা হয়েছে, সেটা বিজয় বললো, তো বলেছে 4 জন ফরেনার খেলবে, কখন খেলবে সেটা কিন্তু বলেন। 4 জন ফরেনার খেলবে বলেছে, কখন খেলবে সেটা কিন্তু বলেন। এবং আমি যা দেখছি মহেশকে ফার্স্ট ইলেভেনে গেল,
মহেশ থাকার একটা অ্যাডভান্টেজ হচ্ছে কি জানো তো, মহেশের একটা সবচেয়ে ভালো ক্যাপাবিলিটি আছে, বল থ্রু করতে পারে মাঝখান দিয়ে। এবং মহেশ কিন্তু প্র্যাকটিস করেছে খুব ভালো। হ্যাঁ, বল মাঝখান দিয়ে থ্রু করতে পারে, মাঝখান দিয়ে থ্রু করতে পারলে যে ধরো স্ট্রাইকার হোক তার কিন্তু সুবিধা। আমি জানি না অ্যান্টন খেলবে কিনা, যদি অ্যান্টন খেলে, আমি অ্যান্টনের খেলা দেখিনি, তবুও যদি বল হোল্ড করে খেলতে পারে তাহলে কিন্তু জসিদের খুব সুবিধা হবে। দুটো বল প্লেয়ার যদি তোমার মাথায় মিডফিল্ডে থাকে তাহলে কিন্তু খেলার গতি যেমনি থাকে তেমনি স্ট্রাইকারদের বল পেতে অনেক সুবিধা হয়। ইভেন এখানে আমি একটা কথা একটু বলতে চাই আপনাকে, সাউলের গতি নেই সেরকম ভাবে। সাউল একটু সফিস্টিকেটেড, কিন্তু ফিনিশটা ভালো করার চেষ্টা করে। অ্যান্টনের কিন্তু আমরা খেলা দেখিনি কেউই লাইভ ম্যাচ, কিন্তু যা দেখলাম ভিডিওতে গতি আছে, অত্যন্ত গতিশীল ফুটবলটাও খেলে, একটু ফিজিক্যাল এবিলিটিও কাজে লাগায়। এইটা কি ইস্ট বেঙ্গলের খেলাটা একটু চেঞ্জ করে দেবে বলে আপনার মনে হচ্ছে? কালকে তার সঙ্গে খেলা জামশেদপুরের খেলা, জামশেদপুরের খেলা আমি দেখেছি আগেরটা, সব খেলা দেখি, ওটাও দেখেছি। ইভেন আজকে ইন্ডিয়ান ক্রিকেট টিমের মধ্যে আমি এটাও দেখেছি, এফসি গোয়ার খেলাও দেখেছি। আমি সব খেলা দেখি, সেটা আগেও বলেছি, মাঝে মাঝে ঘুরিয়ে দেখি আপডেটেড থাকার জন্য। কিন্তু খেলছে জামশেদপুরে যদি বলো, এই যে প্রণয় হালদার, নাম করেই বলছি, এই যে প্রণয় হালদার, মেসি বাউলি, আরেকটা আছে ইয়ার কি জানে কি, এটা জাপানি প্লেয়ার আছে, কিছু প্লেয়ার আছে ওদের ফিজিক্যাল ফুটবল খেলবে। এবার অ্যান্টন যদি সত্যি ফিজিক্যাল খেলতে পারে কালকে, এটা দ্যাট ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য টিম টু মডার্ন ম্যাচ, দ্যাট ইজ দ্য রিকোয়ারমেন্ট। ইউ হ্যাভ টু, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলেছি, ইউ নিড সাম প্লেয়ার হু ক্যান প্লে ফিজিক্যাল ফুটবল অ্যাট টাইমস। না কিন্তু হ্যাঁ, কিন্তু ওদের তো সেন্টার ফরওয়ার্ড তো বোধহয় আফ্রিকান না, মানে মেসি বাউলি ছাড়াও একজন, মানে মেসি বাউলি সেকেন্ড স্ট্রাইকার বেশি খেলছে বোধহয়। মেসি বাউলি সেটা দেখতে পাবি হয়, মেসি বাউলি আমাদের এখানে যে সিস্টেমটা খেলতো, মানে ওর উইংয়ে সরে যেত, কিন্তু উইংয়ে সরে যায় ম্যাক্সিমাম, বুঝলি তো, উইংয়ে সরে সরে খেলে। আমার নামটা মনে পড়ছে না। হ্যাঁ, বক্সে যে খেলে টপারে মাদি তালাল খেলে, মাদি তালাল সেকেন্ড স্ট্রাইকার ইয়েটা নাই। হ্যাঁ, আর রীতি চাকা না কি একটা জাপানি প্লেয়ার আছে না, রিকি চাকা না কি ওটা নাম একটা প্লেয়ার আছে। হ্যাঁ, ওই ছিল কি নাম, হ্যাঁ এই প্লেয়ারটা আগে মনে ছিল ওখানে মিডফিল্ডে কত বড় খেলেছে, ওখানে মিডফিল্ডে বিদেশি মিডফিল্ডের সঙ্গে 15 হাজার। না কিন্তু বক্স স্ট্রাইকার একজন আছে তো বোধহয়, বিদেশি একটা বক্স স্ট্রাইকার দাঁড়ায় হচ্ছে ইয়ে মেসি বাউলি। আচ্ছা, খেলার প্যাটার্নের সঙ্গে কি হয়, খেলার প্যাটার্ন ও উইংয়ে সরে যায় আর মাদি তালাল সেকেন্ড স্ট্রাইকার হিসেবে মাঝখানে ঢুকে যায়। আচ্ছা, হ্যাঁ, ওদের পুরনো প্লেয়ার, হ্যাঁ পুরনো প্লেয়ার, ঠিক আছে, ওদের সিস্টেম। ওদের সঙ্গে খেলতে গেলে তোমাকে টাইপ ফিজিক্যাল খেলছে, যেটা অস্কারও একটা বলেছে, অস্কার বলেছে ওটা ফিজিক্যাল টিম, আমি জানি ওটা ফিজিক্যাল টিম, আমি সেভাবেই তৈরি হয়েছি নিজেকে, আমার টিমকে সেভাবে তৈরি করার চেষ্টা করছি। বা তোমাকে টাইম ফিজিক্যাল খেলতে হবে, তো ফিজিক্যাল খেলার পরে এইভাবে তুমি কার্ড দেখবে রাফলি ট্যাকেল করবে, তা না, ফিজিক্যাল মানে হচ্ছে বডির মধ্যে ঢুকে গিয়ে ট্যাকেল করবে, জায়গা দেবে না, স্পেস দেবে না। এবার মহেশ খেলবে, আমি জানি না কে খেলবে, মহেশ খেলবে, এবার ব্যাপার আছে। এখানে অস্কার কি ভাবছি, আমাদের হাতে কিন্তু যদি আমি অ্যান্টনকে ধরে দিই তাহলে 3টে বল প্লেয়ার, মিডওয়েল বল প্লেয়ার, মহেশ বল প্লেয়ার, অ্যান্টন আমি ধরছি বল প্লেয়ার। যখন নাম্বার 10 পজিশনে খেলে তাহলে আমি ধরবো বল প্লেয়ার। এবার বল প্লেয়ার তোমার টিমে যত থাকবে অ্যাডভান্টেজ বেশি। এবার এটা দেখতে হবে মিডওয়েলকে কি প্রথম থেকে খেলাবে, এটা পরে নেওয়া হবে। 3টে বল প্লেয়ারকে একসঙ্গে কি মাঠে রাখবে, না মহেশকে পরে নেওয়া হবে নাকি মিডওয়েলকে পরে নেওয়া হবে, সেটা হচ্ছে এখানে কোশ্চেন মার্ক। আজকে রিপোর্ট দেখলে মহেশ পুরো ফিট। হ্যাঁ, আপনি একটা ব্যাপারে নিশ্চিত, নন্দকুমারের কোনো চান্স নেই। আমিও এই ব্যাপারে নিশ্চিত, প্লে 11 নন্দকুমারের চান্স নেই। নন্দকুমার জানছি না, আমি মহেশ যদি করে খেলাটা খেলতে পারে, মহেশ যদি মাঝখানটাতে খেলতে পারে দেবমা, ইদরে ইউসুফ কিন্তু এবং চান্স আছে ইদরে 10-15 মিটার মধ্যে গোল করার। কারণ কি বলছি, মিগুয়েল খুব ভালো খেলছে, মিগুয়েল কিন্তু উইংয়ে সরে যায়, প্রপার মাঝখানটা থেকে কিন্তু একটু সরে গিয়ে খেলে। মহেশ কিন্তু সেটা না, মহেশ কিন্তু মাঝখান থেকে খেলে। মহেশের একটা বৈশিষ্ট্য, ইন্ডিয়ান ফুটবলে এখন মহেশের মতো বল প্লেয়ার কিন্তু খুব কম আছে। হ্যাঁ, গোয়া ইয়েতে তোমার কি বলে, মুম্বাই সিটি এফসি ব্র্যান্ডন আছে, ব্র্যান্ডনের পর আমি বলবো এখন আব্দুল সামাদ, এমবিএসজির, আর তোমার মহেশের এই গুণটা আছে। ডুরান্ড কাপে না সুপার কাপে একটা থ্রু বলে বোধহয় জাইভেন্টে কালকে যেটা গোল করিয়েছিল, তোর মনে আছে কিনা জানি না, কি একটা গোল করেছিল, ইয়ে বোধহয় আহাদাত মনে একটা গোল করেছিল বাদখান দিয়ে থ্রু করাতে। এইটা হচ্ছে তোমার এইটা হচ্ছে অ্যাডভান্টেজ। এখন দেখতে হবে অস্কার কিভাবে দেখছে জিনিসটাকে। একটা সারপ্রাইজিং এলিমেন্ট তুমি যেটা বললে সেটা থাকবে,
ইজনের একটা ইয়ে enter the ground snag 3 point, only one in there, only 1 point agenda, only 1 point আচ্ছা। enter the ground snag 3 point. একদম না, তাহলে একটু ব্যাপারটাকে একটু এদিক ওদিক যেটা আছে সেটাকে একটু ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটাকে একটু আমরা এক করার চেষ্টা করছি। যে মাঝমাঠ যেটা, সেই মাঝমাঠে যদি আমরা দেখছি সাউলের জায়গাতে অ্যান্টন, রশিদ এবং মিগুয়েল, এই 3 বিদেশি, ঠিক আছে। এবার বাঁদিকে বিপি দাঁড়িয়ে ইউটিউব না, আমি এই 3 বিদেশি, বাঁদিকে আমার বিপিন, ডান দিকে যদি সারপ্রাইজ হিসেবে কোচ মহেশকে নামিয়ে দেয়, হ্যাঁ উইং, সেটা হতে পারে, সেটা হতে পারে। আর আদারওয়াইজ একটা সেটা হলেও কোচ, লেট মি ফিনিশ। আদারওয়াইজ কোচ আরেকটাও খেলা খেলে দিতে পারে। কোচ হয়তো সুইচ করে দিল, অ্যান্টনকে রাইট উইং এ কোচ নিয়ে চলে এলো, যেটা অ্যান্টন খুব ভালোই উইং প্লেয়ার, উইং খেলতে পারে মাঝে, আর মহেশকে আপনি এটা বলছেন মিডিল চ্যানেল যেটা, সেটা দেখতে দিল। দ্যাট ইজ অলসো ক্যান পসিবল, যেটা আমার মনে হচ্ছে। হ্যাঁ কমলিদা, দেখো অ্যান্টনের খেলা আমি দেখিনি, তো অ্যান্টনকে কোথায় উইংয়ে খেলতে পারি কিনা আমি জানি না। আমি শুনেছি ও সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলতে পারে, সেকেন্ড স্ট্রাইকার নাকি খুব ভালো প্লেয়ার, স্ট্রাইকারও খুব ভালো প্লেয়ার। এবার উইংয়ে খেলতে পারে কিনা আমি জানি না। তবে তুমি যেটা বলছো যে মহেশকে যদি ব্যবহার করে, বল কিন্তু মাঝখান থেকেই ব্যবহার করে। অস্কার কিন্তু মহেশকে তুমি যদি দেখো সেকেন্ড লাইফ দিয়েছে, মহেশকে আমি বলবো সেকেন্ড লাইফ অস্কারই দিয়েছে। অস্কারই কিন্তু ওকে মাঝখানে এনেছে। তোমাকে একটা গতবার একটা ইন্টারভিউ অস্কার বলছিল, তোমার মনে আছে কিনা জানি না, মহেশ উইংয়ে ভালো প্লেয়ার আমি জানি, মহেশ যে উইঙ্গার সেটা আমি জানি, তার থেকেও ভালো প্লেয়ার আরো মাঝখান থেকে। এটা অস্কার প্রেস কনফারেন্সে প্রেস কনফারেন্সে বলেছিল গতবার, যখন ওকে মাঝখানে ইন্ট্রোডিউস করেছিল। এবং যখন থেকে ওকে মাঝখানে ইন্ট্রোডিউস করেছে, মহেশের খেলার প্যাটার্ন কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে এবং অনেক বেশি এফেক্টিভ মনে হয়েছে। বলটাকে হোল্ড করতে পারে, আর সবচেয়ে বড় কথা সুইচ করতে পারে। তোমাকে ভালো মিডফিল্ডার হতে গেলে, বল প্লেয়ার হতে গেলে, আমি জানি না ইন্টারনেট আছে কিনা, তোমাকে ওই জিনিসটা জানতে হবে, তোমাকে খেলাটা সুইচ করাটা জানতে হবে। কিষান কেন অত সুপার ফাইন প্লেয়ার ছিল, প্রথমত পেরিফেরিয়াল বিচার দারুণ ছিল, খেলাকে সুইচ করতে পারতো, সাইমেন্টেনিয়াসলি সুইচ করতে পারতো। তবে বলছি না, পেনারেলের সঙ্গে অলোকটাকে দিয়ে একটা গোল করিয়েছিল, ধারণা করতে পারবে না। নিজের বলের দিকে তরুণদার থেকে না মনোরার থেকে বলটাকে রিসিভ করেছিল, তাকিয়েছিল নিজের গোলের দিকে, বা তোকে এক কোনা দিয়ে দেখে নিয়েছিল অলকা ওভারল্যাপ করছে, নিজের গোলের দিকে তাকিয়ে একটা থ্রু করেছিল, অলকা 25 গোল দৌড়ে গিয়ে 25 গোল শর্ট করে গোল করেছিল। তার মানে কি, বিকাশ উইকে খেলতো, রাইট উইকে খেলতো, বিকাশ থেকে অত গোল করাতো কি করে? সুইচটা জানতে হবে। তোকে বল প্লেয়ার হতে গেলে পেরিফেরিয়াল বিচার যে শার্ট হওয়া দরকার, সুইচিংটা তোমাকে জানতে হবে, তোকে সাইমেন্টেনিয়াসলি গলাকে সুইচ করতে হবে। লোকে ভাববে, ধরো আমরা দর্শক, আমরা ভাবছি লেফট উইকে বল দেবে না, লেফট উইকে বল, রাইট উইকে সুইচ করে বল, ওইখান থেকে একটা গোল হবে। এইটা হচ্ছে ভিশন, পেরিফেরিয়াল ভিশন বলে এটাকে। মাঠটাকে পুরো তোমাকে দেখতে হবে, যেটা মহেশের আছে, মাঝখান দিয়ে বল থ্রু করতে পারে, যেটা আজকাল ক্ষেত্রে দেখবে খুব কম হয়। ম্যাক্সিমাম উইং দিয়ে খেলা হয়, মাঝখান দিয়ে বল থ্রুর ব্যাপারটা কিন্তু খুব কম। ইজন মন মানে আগেকার দিনে খেলে গেছে, তোর পিন্টুদাকে দেখেছি আমি, প্রশান্তদাকে দেখেছি, হাবিবদাকে দেখেছি, মাঝখান দিয়ে বল বাড়াতে পারতো। একদম ঠিক, কেন ওটা গোল করতো? হ্যাঁ ঠিক। আচ্ছা, এবার আমরা যেটা আছে ইসমাইলের ডিফেন্স নিয়ে আসছি। আমরা ডিফেন্সের আলোচনাটা আমরা রশিদ থেকে শুরু করবো, ঠিক আছে? রশিদ ছাড়া তো কিছু হবে না, রশিদ থেকে আমরা শুরু করবো ডিফেন্সের আলোচনা। বিয়াদা, ডিফেন্স গত ম্যাচে কিন্তু আমাদের চিন্তায় রেখেছে। 1 গোল খেয়ে 4 গোল দেওয়াটা খুব ভালো, মানে এটা আমাদের খুবই, আমরা আনন্দে উত্তেজিত হয়েছি, সবই ঠিক আছে। কিন্তু ডিফেন্স অ্যাট টাইমস আমাদের কিন্তু গত ম্যাচেও কিন্তু একটু চিন্তায় রেখেছে, সেটা আমাদের মানতে হবে। আমি সমালোচনা করছি না, জিকসন ম্যাচ ধরার চেষ্টা করছে, ভালো খেলার চেষ্টা করছে অনভ্যস্ত পজিশনে। আনোয়ারের জন্য গত ম্যাচে আমরা 2-3 বার বেঁচে গিয়েছি। সেন্টার ব্যাকের কথা বললাম, জয়গুপ্তর খেলা স্ট্রেট নিয়ে পরিষ্কার বলছি, নট আপ টু দ্য মার্ক, আইএসএল স্ট্যান্ডার্ড মনে হচ্ছে না। জয়গুপ্তা তার নিজের ফর্মের মানে ছায়ারও ধারে কাছে নেই। রাকিব আসছে, এটা খুব ভালো বিষয়, আদারওয়াইজ রাইট উইংটাও আমাদের একটু দুর্বল মনে হচ্ছিল। সব মিলিয়ে বিয়াদা বলবি। ঠিকই বলেছো, ডিফেন্সটা নিয়ে একটু চিন্তায় সবাই আছে, যেহেতু আমাদের ডিফেন্স কিন্তু এখনো পরীক্ষিত নয়, সেরকম কোনো কঠিন প্রতিপক্ষ বা কঠিন স্ট্রাইকারের এগেনস্টে বা আমরা এখনো খেলি। এবার হবে মাদি তালাল আর মেসি বাউলির দুজনেই, যারা আগের সিজন ইসমাইলে খেলেছে, ঠিক আছে? এবার আমার মনে হয় একটা বড় পরীক্ষার সম্মুখীন হতে পারে। একদমই ঠিক। দেখো, মোটামুটি আনোয়ার এবং জিকসনের যে কম্বিনেশনটা, সেটাও এবার বোঝা যাবে যে কতটা এটা দাঁড়াচ্ছে বা কতটা এটা আমাদের সাফল্য দিতে পারবে। রাকিব যদি রাইট সাইডে প্রথম থেকে খেলতে পারে, রাকিবের চোটটা পাওয়ার পরে কতটাও ফিরে এসে পুরনো খেলাটা খেলতে পারবে, সেটাও দেখতে পারবো। কিন্তু সব থেকে চিন্তার জায়গা সেটা হচ্ছে লেফট ব্যাকের পজিশন জয়গুপ্তা।
একেবারেই কিন্তু নির্ভরতা আমাদের দেয়নি। ও যেভাবে পা বাড়াচ্ছে, ওই ধরনের পা বাড়ানোতে বক্সের মধ্যে লেগে গেলেই পেনাল্টি। বারবার করেছে, একবার নয়। মানুষ একবার ভুল করে কিন্তু বারবার ওই কাজটা করেছে। আগের ম্যাচে ২ টো করেছে, তার আগের ম্যাচে করেছে এবং তার পজিশন থেকে তাকে যে কেউ সহজে ড্রিবলিং করে বেরিয়ে চলে যাচ্ছে। আশা করি অস্কার এই জায়গাটা নজর দিয়েছে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা যেটা সেটা হবে হচ্ছে রশিদের জায়গাটা। রশিদ যেহেতু একটু পিছন থেকে খেলবে, ও মানে একজন ব্লকার বা স্ন্যাচার হিসাবে খেলবে। এই রশিদ এই রশিদের পারফরম্যান্স এর উপর অনেকটা নির্ভর করবে ডিফেন্সের নির্ভরতাটা। কারণ রশিদের কাছে যদি বল এসে থেমে যায়, রশিদ যদি বল স্ন্যাচ করে তাহলে ডিফেন্সের উপর প্রেশার কম পড়বে। রশিদ যদি সেই জায়গাতে কোনোভাবে সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে না পারে তাহলে কিন্তু ডিফেন্সের উপর প্রেশার আসবে। এবার রশিদের পারফরম্যান্সটা নির্ভর করবে রশিদের পাশে কারা খেলবে তার উপর। রশিদের পাশে যে ২ টো মিডফিল্ডার খেলবে তার মধ্যে একজন হচ্ছে মিগুয়েল। মিগুয়েলের কিন্তু ডিফেন্সিভলি তার যে মানে যোগদানটা সেটা খুব কম থাকে। মিগুয়েল ডিফেন্সিভলি যোগদানটা খুব কম থাকে। অ্যান্টনের খেলা আমরা এখনো ভারতবর্ষের মাটিতে দেখিনি। কিন্তু পুরনো যেগুলো আমি দেখেছি সেখানে অ্যান্টন কিন্তু অ্যাজ এ ভেরি গুড বল স্ন্যাচার। পুরনো খেলাতে যেটা দেখা গেছে অ্যান্টন কিন্তু খুব ভালো বল স্ন্যাচ করতে পারে। গাঙ্গুলি যেটা বারবার করে বলেছিল যে অ্যান্টন বল প্লেয়ার কিনা, বল হোল্ড করতে পারে কিনা, বল স্ন্যাচ করতে পারে কিনা, থ্রু পারে কিনা। অ্যান্টন কিন্তু ভেরি গুড স্ন্যাচার। অ্যান্টন কিন্তু বীভৎস ভালো বল থ্রু বাড়াতে পারে। যেটুকু মানে ওর পুরনো খেলাতে দেখেছি। ভারতের মাটিতে নতুন কালকে নেমে কি করবে সেটা জানি না। সেটা কিন্তু তার মাটিতে নামার পরেই দেখতে পারব। কিন্তু অ্যান্টনের যেই এবিলিটি গুলো আমরা পুরনো খেলাতে দেখেছি, সেইটা যদি অ্যান্টন সঠিকভাবে ডেলিভার করতে পারে, তাহলে কিন্তু রশিদের খেলার একদম পাল্টে যাবে। রশিদ কিন্তু অসম্ভব ভালো ফুটবল খেলবে। কারণ অ্যান্টন কিন্তু বল স্ন্যাচ করে, হোল্ড করে বলটাকে থ্রু করতে পারে। ২ নম্বর হচ্ছে ও গোল করার জায়গায় পৌঁছে যেতে পারে। এই এতগুলো গুণ কিন্তু অ্যান্টনের মধ্যে আছে। মহেশ এই মুহূর্তে ভারতবর্ষের মিডফিল্ডে যারা খেলে তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। মহেশের ভীষণ ভালো থ্রু এবং ও ডিফেন্সিভলি যোগদান করে। কিন্তু মহেশকে আমার মনে হয় শুরু থেকে খেলাবে না কোচ। কোচ হয়তো অ্যান্টনের উপরই নির্ভর করবে। কারণ বিপিন, অ্যান্টন এবং ইউসুফ বাঁদিকে কিন্তু একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে। ইউসুফ, মিগুয়েল, এডমুন্ড ডানদিকে কিন্তু একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে। এই ২ টো ট্রায়াঙ্গেলকে যদি তৈরি করে মাঠে নামাতে পারে, যখন বাঁদিকে থাকবে তখন কিন্তু বিপিনও গতিশীল প্লেয়ার, অ্যান্টনও গতিশীল প্লেয়ার। অ্যান্টন বল হোল্ড করতে পারে, থ্রু করতে পারে, সামনে ইউসুফ অনেক জায়গা পাবে। ডানদিকে মিগুয়েল বল হোল্ড করতে পারে, এডমুন্ড গতিশীল প্লেয়ার, বল হোল্ড করতে পারে, থ্রু করতে পারে, ইউসুফ জায়গা পাবে। তাতে কিন্তু রশিদের খেলতে অনেক সুবিধা হবে। পাশে যেই মিডফিল্ডাররা ওর কাছে থাকবে তারা যদি বল স্ন্যাচ করতে পারে, দেখবে এডমুন্ডো ডিফেন্সিভলি যোগদান করে। প্যারালালি যদি এইখান থেকে অ্যান্টন খেললো বা যেই খেললো অ্যান্টনই খেলবে আমার ধারণা। অ্যান্টন যদি ডিফেন্সিভলি রশিদের সঙ্গে যোগদান করে তাহলে কিন্তু ব্লকিং লাইনটা কিন্তু আমাদের মিডফিল্ডে তৈরি হয়ে যাবে। যখনই মিডফিল্ডে ব্লকিং লাইন তৈরি হবে, বল স্ন্যাচ হবে, তখন কিন্তু অটোমেটিক্যালি ডিফেন্সের উপরে প্রেশারটা কম আসবে। ডিফেন্সের উপরে প্রেশার কম যখনই আসবে তখন কিন্তু তারা কিন্তু নিশ্চিন্তে এবং নির্ভরতার সঙ্গে খেলবে। বারবার যদি ডিফেন্সের উপরে প্রেশার আসে তখন কিন্তু এই আনোয়ার এবং জিকসনের অনভ্যস্ত জুটি ফাম্বেল করবেই। যেহেতু অপোনেন্টের রয়েছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু ভুললে চলবে না যে ওদের কাছে যে মেসি বাউলি বলে প্লেয়ারটা আছে সে কিন্তু সবসময় ডিফেন্সের উপরে প্রেশার তৈরি করবে এবং যেকোনো ডেড বল সিচুয়েশনে স্টিফেন এজে কিন্তু ডিফেন্সের উপরে হুম। খুব প্রেশার তৈরি করবে। কারণ স্টিফেন এজের এ- গোল করার রেকর্ডও এটা আছে। এটা সে ডেড বলেও গোল এটা করেছে, সে রানিংও গোল করেছে। একদম। এইটা আমি একটা এই বলি, জায়গাটা হুম, এইটা আমি একটা কথা বলি। মেসি বাউলি আর স্টিফেন এজে এরা ইস্টবেঙ্গলের বক্সে ভয়ঙ্কর প্রেশার ক্রিয়েট করবে। মেসি বাউলি বল হোল্ড করতে পারে এবং মেসি বাউলির ফিজিক্যাল এবিলিটি আমরা দেখেছি, এবং স্টিফেন এজের সম্পর্কে তার নতুন করে কিছু বলার নেই। হ্যাঁ, আর মেসি বাউলির যে জিনিসটা, ওর অ্যাক্রোব্যাটিক এবিলিটিটা প্রচন্ড ভালো। আর মেসি বাউলি দূর থেকে শট করতে পারবে, চকিতে দূর থেকে শট করে, যেটা প্রস্তুখানকে সমস্যায় ফেলে দিতে পারে। মেসি বাউলি কিন্তু একই কাজে ইস্টবেঙ্গলের হয়ে গোল করে গেছে, এবং একটা সম্ভবত আমার যতদূর মনে পড়ছে, না না ভুল বলছি, এএফসি যে গোলটা করেছে ওটা চোখে দূরপাল্লার শট ছিল না। বাট মেসি বাউলি কিন্তু ইসমাইলের জন্য থ্রেট হতে পারে যদি এজের সঙ্গে গিয়ে গন্ডগোল পাকায় বক্সের মধ্যে। এটা কিন্তু একটা ভালো একটা চিন্তার বিষয়। তুই যেটা বলছিস, হ্যাঁ। আমি ওইখানটাতেই আসছিলাম। আমার সবচেয়ে ভয়ের জায়গা হচ্ছে মেসি বাউলি যখন খেলা দেখবে, মেসি বাউলি কিন্তু একটু এই এই বছরে যে জামশেদপুরে খেলা ২ টো ম্যাচ আমি দেখলাম যেখানে মেসি বাউলি কিন্তু ডান দিকের উইং বরাবর ও রানটা করে, যেখানে কিন্তু আমাদের জয়গুপ্তা থাকবে। হ্যাঁ, আমার ভয় হচ্ছে এই জায়গাটাতে। মেসি বাউলি যে ধরনের প্লেয়ার, জয়গুপ্তাকে কিন্তু যখন তখন এলিমিনেট করে চলে যাবে। জয়গুপ্তাকে এখানে অনেক সতর্ক থাকতে হবে মেসি বাউলির ব্যাপারে। এবার ব্যাপারটা হচ্ছে জিকসন এবং আনোয়ারের এই যে জুটিটা সেন্ট্রাল ডিফেন্সে খেলবে, এই জুটিটা কিন্তু ভারতীয় যে এতদিন পর্যন্ত ২ টো ম্যাচ আমরা খেলেছি তার বিরুদ্ধে সফল। কিন্তু কালকে যখন বিদেশি স্ট্রাইকারের বিরুদ্ধে খেলবে, জিকসন হয়তো হাইট আছে, সবই আছে, কিন্তু নেতৃত্বটা আনোয়ারের হাতেই থাকবে। কিন্তু ওইখান থেকে যদি পারফরম্যান্সটা পেতে হয়, জিকসন তো বেসিক্যালি সেন্টার ডিফেন্ডার নয়। জিকসন হচ্ছে মিডফিল্ডের সেন্টার সিডিএম হিসাবে খেলে। সেক্ষেত্রে কিন্তু জিকসনেরও পরীক্ষা কালকে। জিকসন কতটা আমাদের নির্ভরতা দেবে যতক্ষণ কেভিন না আসে, সেটা কিন্তু কালকের পরীক্ষা এবং সম্ভাবনার কথা অনেকগুলোই উঠে আসে। সেইখান থেকে কিন্তু জিকসনকে বেরিয়ে আসতে গেলে জিকসনের সেই এতদিন ধরে যেটা প্র্যাকটিস করে আসলো বা কোচ যেটা ওকে নির্দেশ দিয়েছে সেটাকে কিন্তু এপ্লাই করার জায়গায় এসেছে। সেটা কিন্তু আমরা কালকে দেখতে পাবো। তার সঙ্গে রয়েছে তালাল।
যার কিন্তু ডেড বল সিচুয়েশনে ভয়ঙ্কর এবং যেকোনো সময় যেকোনো জায়গা থেকে গোল করার ক্ষমতা রাখে। এটা কিন্তু ভুলে গেলে চলবে না। তাই কালকের ম্যাচে সবথেকে হ্যাঁ, ভাইটাল পার্ট এখানে হবে ডিফেন্স। একদমই এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, তালালকে পাঞ্জাবে যারা খেলতে দেখেছে তারা কিন্তু সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলতে তালালকে দেখেছে, ঠিক আছে। এখানে জামশেদপুরের ক্ষেত্রেও কিন্তু ওর অনেকটা সিমিলার রোল থাকবে, মেসি বাউলির ক্রস তালাল মিট করার চেষ্টা করবে। তো এইটা আমাদের খেয়াল রাখতে হবে। মাধি তালাল কতটা ভালো খেলতে পারছে, মাধি তালাল চোটের পর একটা এসিএল ইনজুরি ছিল, তার জন্য ছিটকে যায়, কতটা ভালো খেলতে পারছে এটা হচ্ছে দেখার। এনিওয়েজ, এটা বেসিক আলোচনাটা আমরা একটু করার চেষ্টা করলাম, কিন্তু বেঞ্চ ইস্টবেঙ্গলের কালকে বেঞ্চে কি জেরি থাকবে, ইস্টবেঙ্গলের অপশন গুলো কি কি বেঞ্চে, সেটা বিষয়ে আলোচনা করবো। আমি গাঙ্গুলি গাঙ্গুলি, তোমার কি মনে হয় কালকে চেঞ্জেস কি হতে পারে সেকেন্ড হাফে? দেখো চেঞ্জেস কি হবে সেটা নির্ভর করবে খেলার সিচুয়েশন কি আছে। আমরা যদি 2 গোলে জিততে থাকি বা 3 গোলে জিততে থাকি একরকম, না জিততে থাকলে একরকম, ড্র যেতে গেলে ম্যাচে একরকম। চেঞ্জেস বলতে যদি জিততে থাকি তাহলে ডেভিডকে দেখতে পারো কাউর জায়গায়, কাউকে রেস্ট দিয়ে ডেভিডকে নামতে, ইউসুফকে রেস্ট দিয়ে ডেভিডকে নামতে দেখতে পারো একটু আগে। এবার তোমার আরেকটা জিনিস হতে সেই সিচুয়েশন পারে, আসবে যদি কালকের ম্যাচে, আমার মনে হয় না সেই সিচুয়েশন আসবে। কালকের ম্যাচে নট অনলি ক্রুশাল, ইটস এ ভেরি টাফ ম্যাচ। হ্যাঁ, এবার ধরো আমরা 3 গোলে এগিয়ে আছি, 80 মিনিট বা 85 মিনিট আমার মার্টন রায়নাকে দেখতে পারো, তারপর যেরকম অস্কার আগে 3 গোলে ছিল, নামিয়েছিল যখন আমরা 2 গোল 3 গোলে এগিয়ে গেছিলাম। ওরকম ছোট ছোট কিছু অ্যাডজাস্টমেন্ট থাকবে। কিন্তু যেটা থ্রেটনিং হচ্ছে স্টিফেনেরই কিন্তু উপরে উঠে গিয়ে হেড করার চেষ্টা করবো, ওকে অ্যালাউ করলে কিন্তু চলবে না। এবছর জামশেদপুর কেমন খেলছে বলে আপনার মনে হচ্ছে? দেখো দুটো ম্যাচ হচ্ছে, জামশেদপুর একটু ফিজিক্যাল ফুটবল খেলে, সবাই জানে, এবং সেটাই ওরা করার চেষ্টা করছে। তবে ব্রেক করা যায়, ওরা যেটা জিনিস করার চেষ্টা করছে মিডফিল্ডটাকে, ডিফেন্স উইং ব্যাকটা একটু খাওয়াই আছে, তোমাকে উইং ব্যাক দিয়ে একটু অ্যাটাক করতে হবে, উইং ব্যাককে সেই চান্সটা জলকে নিতে হবে। ওদের কোচ কি এবারে কে আছে জানো? হ্যাঁ, ওদের যারা শিল্ড জিতেছিল যার নেতৃত্বে, সে ওয়েন কোয়েলি আবার ফিরেছে। ওকে, বিয়াদা তোমার কি মনে হচ্ছে? এবং যেটা তোমার মিডফিল্ডে খেলাটাকে ধরতে হবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, বিয়াদা তোমার কি মনে হচ্ছে যে চেঞ্জেস কিরকম হতে পারে আমাদের? দেখো সেটা বলছি, বলার আগে একটা কথা আমি শুধু বলি, জামশেদপুরের খেলাটা আমি দেখেছি, তাতে স্টিফেনে যে অনেকটা স্লো হয়ে এসেছে, এবং জামশেদপুরের যে দুর্বলতা আমি দেখেছি, জামশেদপুরকে যদি গ্রাউন্ডারে থ্রু বল করা যায়, জামশেদপুরের ডিফেন্স কিন্তু ভেঙে যাচ্ছে তাতে। তো আমার মনে হয় এই জন্যই আমাদের যে মিডফিল্ডার যে বল প্লেয়াররা আছে তাদের গুরুত্বপূর্ণ জায়গাটা এবং গুরুত্বপূর্ণ রোলটা থাকে। চেঞ্জেস হিসাবে দেখো, যখন আমরা ম্যাচ জেতার জায়গায় চলে যাবো, ম্যাচে আমরা লিড করব, তখন কিন্তু আমাদের ডিফেন্সকে ক্লোজ করতে হবে। সেক্ষেত্রে আমি মাঠে কিন্তু সৌভিক চক্রবর্তীকে কালকে মনে হয় দেখতে পারবো। এবং সেকেন্ড হাফে হয়তো যদি মহেশ শুরু থেকে না খেলে, চেঞ্জেসে আমরা রাইট উইংয়ে হয়তো আমরা এডমন্ডের জায়গায় মহেশকেও দেখতে পারি। এবং পরবর্তীকালে মার্টন রায়না, যেহেতু ডিফেন্সকে যদি আমাকে ক্লোজ করতে হয়, ক্লোজ ডাউন যদি করতে হয় আমাদের গোলমুখটাকে, তখন কিন্তু আমরা সৌভিক চক্রবর্তীর রোলটা ওখানে ভীষণ ভাইটাল হবে। আমি সৌভিক চক্রবর্তী কিন্তু সেই ধরনের রোল, যেটা আর কি সাউথ ক্রেসপো এবং সৌভিক চক্রবর্তী দেখতে পাচ্ছি, এবং সৌভিক চক্রবর্তী কিন্তু তার দায়িত্বটা সঠিকভাবে পালন করে এসছে এখন পর্যন্ত, কালকেও হয়তো সেটা করতে পারবে। ওই জন্য সৌভিক চক্রবর্তী এবং তোমার মার্টন রায়না এবং তোমার মহেশকে আমি চেঞ্জ হিসেবে দেখতে পাই যদি অ্যান্টন শুরু থেকে খেলে। আর বিপিনের জায়গায় বিষ্ণু, যেটা অ্যাজ ইউজুয়াল আসে ওটা। ইউসুফ হয়তো 90 মিনিট থাকবে, যদি তাকে চেঞ্জ করা তাহলে সেখানে ডেভিডকে দেবো, যদি ম্যাচের ফলটা আমাদের পক্ষে বেশি থাকে, 3-1 বা 4-1 এরকম থাকে। ঠিক আছে, ওকে। সো মোটামুটি আমাদের এই আলোচনা ছিল। আমার মনে হয় প্রি ম্যাচ শোতে আমরা এর থেকে বেশি কিছু আলোচনা করার জায়গা নেই। রাত 12টাও হয়ে গেল। কালকে বিকেলে ম্যাচের পর তো ইস্টবেঙ্গল আড্ডা আছেই, আমরা সকলে পোস্ট ম্যাচ আমরা ডিসকাশন করব। যেটা বলার সেটা হচ্ছে যে প্লেইং ইলেভেনে চমক আশা করতে পারেন, অস্কার মানেই চমক। প্লেইং ইলেভেনে সাউলের জায়গায় অ্যান্টনকে আশা করতে পারেন। হচ্ছে বিষয়, কোন জায়গাতে অ্যান্টনকে কোচ কালকে ইউজ করতে চাইছে, উইংয়ে নাকি প্লে মেকার হিসেবে, সেটাও কিন্তু একটা বিষয়। আর ইস্টবেঙ্গল কালকে কিন্তু কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে জামশেদপুরের সামনে। আমি এটা দর্থহীন ভাষায় বলছি, তার কারণ হচ্ছে যে জামশেদপুরে মাধি তালাল, মেসি বাউলি, রেই ট্যাকিওকা, স্টিফেন এজের মতো বিদেশিরা রয়েছে, তার সঙ্গে মোহাম্মদ সানান, যার কথা আমরা আজকে খুব একটা বেশি আলোচনা করলাম না, মতো প্লেয়ার রয়েছে। ইস্টবেঙ্গলে খেলে যাওয়া মার্ক জোথানপুয়া লেফট ব্যাক হিসেবে কালকে আমরা তাকে দেখতে পারি। তো সব মিলিয়ে এই প্রচন্ড লড়াকু টিম, প্রচন্ড ফাস্ট টিম, এবং তার মধ্যে কোয়ালিটি বিদেশি রয়েছে, ওয়েন কয়েলের মতো কোচ রয়েছে। দেখা যাক, খেলা হবে। জয় ইস্ট বেঙ্গল, কালকে দেখা হচ্ছে। গুড নাইট। গুড নাইট।